প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান এবং জার্মানদের মধ্যে অ্যালায়েন্সের বিষয়টা প্রায়ই স্বাভাবিক মনে করা হলেও বাস্তবে এই অ্যালায়েন্স এমনি তৈরি হয়নি, বরং সুকৌশলে অটোমানদের ব্যবহার করে শত্রুদের পরাজিত করার জন্যই এই অ্যালায়েন্স গড়ে তোলে জার্মানি। খিলাফতে উসমানিয়া সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অটোমান জার্মান অ্যালায়েন্স তৈরি হয় এবং ইউরোপ এবং সমগ্র মুসলিম বিশ্বে এই অ্যালায়েন্সের প্রতিক্রিয়া কেমন ছিল। সেই সাথে আরও জানার চেষ্টা করব কিভাবে জার্মান সাম্রাজ্য উসমানীয় খিলাফতের জিহাদি শক্তি ব্যবহার করে যুদ্ধে জয় লাভের চেষ্টা করে। এসব বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করতে পারেন। এক সময়ের শক্তিশালী অটোমান সাম্রাজ্য বিংশ শতাব্দীর শুরুতে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। ইউরোপীয় সম্রাটদের হৃদয়ে ভয় ধরানো এই সাম্রাজ্যটি ক্রমাগত দুর্নীতিতে জর্জরিত হতে থাকে। তাছাড়াও দুর্বল সেনাবাহিনী এবং ভঙ্গুর অর্থনীতি, যা চলত কার্যত সাধারণ মানুষের ডেট অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভর করে এবং একই সাথে অন্যান্য ইউরোপীয় শক্তিগুলোর দ্বারা অনেকাংশে নিয়ন্ত্রিত হতো। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অটোমানদের সবচাইতে বড় পরাজয় ছিল 1913 সালের বলকান যুদ্ধে ভয়াবহ এবং শোচনীয় পরাজয়, যার ফলশ্রুতিতে অটোমান সাম্রাজ্য হারায় প্রায় 2,50,000 সৈন্য এবং তার প্রায় সবটুকু ইউরোপীয় অঞ্চল। সাম্রাজ্যের অবস্থা ক্রমাগত এতটাই নাজেহাল হয়ে পড়েছিল যে ক্রমশ অন্য কোনো বাহিরের শক্তির উপনিবেশে পরিণত হওয়া কিংবা সর্বাত্মক স্বাধীনতার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছিল। এরই প্রতিক্রিয়ায় 1913 সালের জানুয়ারি মাসে কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস ট্রায়াম্ভারেট, যাকে সাধারণত ইয়াং তুর্কি বলা হয়, তারা একটি অভ্যুত্থানের মাধ্যমে অটোমান সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে সুলতান পঞ্চম মেহমেদের ক্ষমতা হয়ে পড়ে শুধুমাত্রই আনুষ্ঠানিক। অন্যদিকে ইউরোপে জার্মান সাম্রাজ্যের উত্থান ঘটতে থাকে। সম্রাট দ্বিতীয় উইলহেম জার্মানির দ্রুত সম্প্রসারণের প্রতি মনোযোগ দেন। তার ইচ্ছা ছিল অন্যান্য শক্তিগুলোর মতো জার্মানিরও নিজস্ব উপনিবেশিক সাম্রাজ্য থাকবে। তিনি বিশ্বাস করতেন সমগ্র গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে জার্মানিরও মতামত দেওয়ার অধিকার রয়েছে। 1900 সালে তিনি জার্মান সেনাবাহিনীকে শক্তিশালী করতে এবং এর নৌবাহিনীকে অন্তত ব্রিটিশদের সমান শক্তিশালী করার জন্য তার কার্যক্রম শুরু করেন। তিনি ব্রিটিশদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে অটোমানদের ব্যবহার করার পরিকল্পনা করেন এবং এই উদ্দেশ্যে 1880 সালের দিকে জার্মানি অটোমান সেনাবাহিনীর আধুনিকরণের জন্য অটোমান সাম্রাজ্যে বেশ কয়েকটি সামরিক মিশন পাঠায়। এর ফলে ব্রিটিশ সমরাস্ত্র কোম্পানিগুলোর পরিবর্তে জার্মান সমরাস্ত্র কোম্পানি যেমন মাউসার গ্রুপ এবং লোওয়ে মোটামুটি ভালো টাকা মুনাফা করতে শুরু করে। তাছাড়াও দ্বিতীয় উইলহেম দুবার অটোমান সাম্রাজ্য পরিদর্শন করেন। 1889 সালে তার সফরের সময় তিনি জার্মান অস্ত্র প্রস্তুতকারকদের জন্য অস্ত্র চুক্তি স্বাক্ষরিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেন। 1898 সালে তার দ্বিতীয় সফর ছিল আরও ঘটনাবহুল। তিনি ইস্তাম্বুলে অটোমান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করেন। তাছাড়াও তিনি জেরুজালেম ও দামেস্ক সফর করেন। তিনি সালাউদ্দিনের সমাধি পুনরুদ্ধারে অটোমানদের সাহায্য এবং সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং দামেস্কের জনতাকে আশ্বস্ত করেন যে তিনি অটোমান সুলতান এবং বিশ্বের 300 মিলিয়ন মুসলমানের বন্ধু। স্পষ্টতই দ্বিতীয় উইলহেম ভ্রমণকালে মুসলিমদের সংস্কৃতির প্রতি গভীরভাবে প্রভাবিত হন এবং তার চাচাতো ভাই রাশিয়ান জার দ্বিতীয় নিকোলাসকে জানান যে তিনি যদি কোনো ধর্মের অনুসারী না হতেন তবে তিনি অবশ্যই তার এই ভ্রমণের পরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতেন। যদিও নিজেকে 300 মিলিয়ন মুসলমানের বন্ধু ঘোষণা করা একটি রাজনৈতিক বক্তব্য ছিল, যা খ্রিস্টান প্রধান ইউরোপের জন্য ছিল কিছুটা অস্বাভাবিক। এমনকি তার শত্রুরা পর্যন্ত দ্বিতীয় উইলহেমকে উপহাস পর্যন্ত করতে শুরু করে এবং তাকে হাজি উইলহেম বা হাজি মোহাম্মদ গুইলামো নামে ডাকতে থাকে। একই সাথে মুসলিম প্রাচ্যে উঠতে থাকে বিভিন্ন ধরনের গুজব। হাটে বাজারে দ্বিতীয় উইলহেমের ইসলামে ধর্মান্তরের মতো ধারণা সৃষ্টি হতে থাকে। এমনকি কুরআনের কিছু অনুচ্ছেদের ব্যাখ্যা মতে তাকে কাফেরদের হাত থেকে মুসলিম উম্মাহকে বাঁচানোর জন্য আল্লাহ মনোনীত করেছেন, এই ধরনের ধারণাও ছড়াতে থাকে। উসমানীয় সাম্রাজ্যে উইলহেম দ্বিতীয়বার ভ্রমণ করে বার্লিন বাগদাদ রেলওয়ের নির্মাণের চুক্তি নিশ্চিত করেন।
জার্মান কোম্পানিগুলো ইতিমধ্যে হায়দার পাশায় একটি বাণিজ্যিক বন্দর এবং ইজমির থেকে আনকারা পর্যন্ত একটি রেলপথ নির্মাণের দায়িত্বে ছিল, আর এখন তাদের বাগদাদ এবং সেখান থেকে পারস্য উপসাগর পর্যন্ত রেলপথ নির্মাণ চালিয়ে যাওয়ার অনুমতিও দেওয়া হয়। জার্মানির বিশ্বাস ছিল যে এই রেলপথের বার্লিন থেকে ইস্তাম্বুল অংশটি বলকান হয়ে ভূমধ্যসাগরে রাশিয়ানদের সম্প্রসারণকে রোধ করবে এবং একই সাথে পূর্বে জার্মান পণ্য দ্রুত পরিবহনে সহায়তা করবে। মেসোপটেমিয়ায় তেল ক্ষেত্র রয়েছে এরকম একটি গুজবও এই সময় ছড়াতে শুরু করে এবং বার্লিন বাগদাদ রেলপথ জার্মানিকে তার শিল্পের জন্য দ্রুত তেল পরিবহনের পথও সুগম করে দেয়। তদুপরি এই প্রজেক্ট একদিকে মিশর, ইরান এবং ভারতে ব্রিটিশদের সাম্রাজ্যবাদী স্বার্থের বিরুদ্ধে এবং একই সাথে লেভান্টে ফরাসিদের স্বার্থের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। ইউরোপীয় শাসকদের মাঝে এই সময়ে এই প্রজেক্টের কারণে ব্যাপক অস্বস্তি দেখা দেয়। ফলে এই উদ্যোগের পৃষ্ঠপোষক ডাচ ব্যাংক ব্রিটিশ, ফরাসি এবং রাশিয়ান বিনিয়োগকারীদের এই প্রকল্পে সংখ্যালঘু মর্যাদা সহ যোগদানের প্রস্তাব দেয়, কিন্তু প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয় কারণ দেশগুলো জার্মানের আধিপত্যাধীন কোনো প্রকল্পে অংশ নিতে আগ্রহী ছিল না। 1904 সাল নাগাদ প্রকল্পের প্রথম অংশ সম্পন্ন হয়, যার ফলে জার্মানি এবং অন্যান্য শক্তিগুলোর মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটে। ফলশ্রুতিতে 1904 সালে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটি জোট গঠন হয়, যাতে 1907 সালে রাশিয়াও যোগ দেয়। ফলে গঠিত হয় ট্রিপল এন্টেন্ট, যেটা ছিল মূলত জার্মান সম্প্রসারণের প্রতিক্রিয়া, যার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল বার্লিন বাগদাদ রেল প্রকল্প। একসময় জার্মানি এবং অটোমান এম্পায়ারের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সমৃদ্ধ হয় এবং এই সম্পর্কের সিনিয়র অংশীদার হিসেবে জার্মানি বেশি উপকৃত হয়। 1890 থেকে 1910 সালের মধ্যে তুরস্কের বাণিজ্যে জার্মানির অংশদারিত্ব 3 গুণ বেড়ে 21% দাঁড়ায়, যখন জার্মানিতে অটোমান রপ্তানি 7,66,000 থেকে বেড়ে দাঁড়ায় 32,03,000 পাউন্ড স্টার্লিং। অটোমান সাম্রাজ্যে জার্মানির রপ্তানি 1890 সালে 19,70,000 থেকে বেড়ে 1910 সালে 57,78,000 পাউন্ডে উন্নীত হয়। 1881 থেকে 1898 সালের মধ্যে উসমানীয়দের টোটাল ঋণে জার্মানির হোল্ডিং 7.5 থেকে বেড়ে দাঁড়ায় 15%। ফ্রান্স এবং ব্রিটেনের তুর্কিদের বিদেশি বিনিয়োগের যথাক্রমে 25.9 এবং 16.9% অংশীদারিত্ব ছিল, যেখানে জার্মানির অংশীদারিত্ব 45.4% পৌঁছায়। জার্মানি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে অটোমান সাম্রাজ্যের উপর উল্লেখযোগ্য মাত্রায় প্রভাব বিস্তারে সফল হয়। জার্মানির সাথে এত দ্রুত সম্পর্ক সম্প্রসারিত হওয়া সত্ত্বেও ইয়াং টার্কস আন্দোলনের অনেকেই ছিলেন ব্রিটিশ এবং ফরাসিপন্থী। বসনিয়ার অস্ট্রিয়ান দখলদারিত্বে জার্মানির সমর্থন এবং স্থানীয় তুর্কি জনগণ এবং জার্মান সামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তুর্কি জনমতে জার্মানির ব্যাপারে নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং কিছু তুর্কি সংবাদপত্র সরকারকে তাদের দেশ থেকে জার্মান সামরিক বাহিনী অপসারণের আহ্বান জানায়। গ্র্যান্ড ভিজিয়ার কামিল পাশা উসমানীয়দের সাময়িক বিষয়াদিতে ক্রমবর্ধমান জার্মান প্রভাব খতিয়ে দেখার উদ্দেশ্যে নৌবাহিনীর পুনর্গঠনের তদারকি করার জন্য ব্রিটিশ নৌ অফিসারদের আমন্ত্রণ জানান। তিনি জার্মান সামরিক কর্মকর্তাদের উপস্থিতি 15 থেকে 20 জনের মধ্যে সীমিত করেন, যাদের সবাই ছিল কর্নেলের পদমর্যাদার নিচে। তাছাড়াও সে সময় অটোমান সাম্রাজ্যে জেন্ডারমেরি প্রতিষ্ঠার কাজ তদারকির জন্য ফ্রান্সকে আমন্ত্রণ জানানো হয়। সুতরাং 1914 সালের জুলাই সংকটের সময়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের শুরুর ঠিক আগে অটোমান সাম্রাজ্যের অবস্থান অনেকটাই অনিশ্চিত ছিল এবং জার্মানির কাছে সামরিক জোট গঠনের ব্যাপারটি কোনোভাবেই পরিকল্পিত ছিল না। উসমানীয়দের প্রধান উদ্যোগই ছিল তার বিদ্যমান অঞ্চল ধরে রাখা, বিশেষ করে রাশিয়া থেকে সামুদ্রিক প্রণালীতে আসা যে কোনো ধরনের ঝুঁকি এবং একই সাথে ইস্তাম্বুলের প্রতিরক্ষা। এ সময় ট্রাইমভারেট অটোমান সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি সম্পৃক্ততা হ্রাস করার চেষ্টা করেন। 22 জুলাই এনভার পাশা ইস্তাম্বুলের জার্মান রাষ্ট্রদূতের কাছে জার্মানির সাথে একটি জোট গঠনের প্রস্তাব করেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয় কারণ জার্মান সরকার এবং তার সামরিক কমান্ড বিশ্বাস করতেন যে মিত্র হিসেবে অটোমান সাম্রাজ্যের দেয়ার মতো তেমন কিছুই নেই। একই ধরনের প্রস্তাব কামাল পাশা ফ্রান্সকে করলে ফ্রান্স কর্তৃক তা প্রত্যাখ্যান করা হয়
ব্রিটেনকে তালাত পাশা একই প্রস্তাব পাঠালে সেক্ষেত্রেও ফলাফল একই থাকে। তবে অটোমানদের এই প্রচেষ্টা সম্পর্কে দ্বিতীয় উইলহেলম জানতে পারলে সে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। আমাদের প্রতি তাদের মনোভাব আর আগের মতো নেই। তুরস্ক আর আমাদের সাথে থাকতে চায় না। তারা রুশ ও ফরাসিদের দলে ভিড়তে ইচ্ছুক, কেননা সেখানে রয়েছে অর্থ, আর আমাদের তারা শুধু সুন্দর সুন্দর কথার মাধ্যমেই ভুলিয়ে রাখে। ব্রিটিশ আর ফরাসিদের মতো অর্থ না থাকায় তুরস্ককে আমরা আমাদের পাশে আগের মতো পাচ্ছি না। তারা মৌখিকভাবে আমাদের সমর্থন করে, অথচ গ্রিক বিরোধী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাশিয়া এবং ট্রিপল এন্টেন্টে যোগ দিতেই বেশি ইচ্ছুক। আমরা তো উল্টো কেবল তাদের অস্ত্র ধার করে নিচ্ছি। দ্বিতীয় উইলহেলম অটোমানদের সাথে সামরিক জোটের সমর্থনে ছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে একজন খলিফা হিসেবে সুলতান বিশ্বের মুসলমানদেরকে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার বিরুদ্ধে জাগ্রত করতে সক্ষম হবেন। উসমানীয়দের কাছ থেকে তার প্রত্যাশা ছিল যুদ্ধের মূল কেন্দ্র ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য ও ককেশাসের দিকে ব্রিটিশ এবং রুশ বাহিনীর মনোযোগ সরিয়ে নেওয়া। তাছাড়াও জার্মানির রাজনীতিতেও অটোমানদের সাথে একটা সামরিক জোট গঠনের পক্ষে সমর্থন বরাবরই ছিল। অটোমান নৌবাহিনীর জন্য ব্রিটিশদের নির্মিত দুটি যুদ্ধজাহাজ অধিগ্রহণের সিদ্ধান্ত জার্মান এবং অটোমান সরকারকে তাদের জোট নিয়ে আলোচনা করার আরেকটি সুযোগ দেয়। জার্মানি অটোমান বাহিনীতে প্রভাব বিস্তারের জন্য অটোমানদেরকে ব্রিটিশ যুদ্ধজাহাজের পরিবর্তে তাদের এসএমএস গোয়েবেন এবং এসএমএস ব্রেসলাউ অফার করে। দেশ দুটোর মধ্যে আলোচনা শেষ হয় 2 আগস্ট এবং একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে যুদ্ধের জন্য অটোমানরা জার্মানির মিত্র হিসেবে সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। কয়েকদিন পর অটোমান সরকার দার্দানেলি স্ট্রেইট খুলে দিয়ে এসএমএস গোয়েবেন এবং এসএমএস ব্রেসলাউ যুদ্ধজাহাজ দুটিকে জার্মান কমান্ডার এবং ক্রু সহ কৃষ্ণ সাগরে প্রবেশের অনুমতি দেয়। চুক্তি স্বাক্ষর করার পরেও অটোমানরা সর্বোচ্চ চেষ্টা করে যুদ্ধ থেকে দূরে থাকার। তারা এ সময় অন্য দেশগুলোর সাথে আলোচনার চেষ্টা অব্যাহত রাখে, কিন্তু কোনোই লাভ হয় না। অন্যদিকে জার্মানরা অটোমানদের যুদ্ধে জড়ানোর জন্য বারবার চাপ দিতে থাকে। অবশেষে 1914 সালের 29 অক্টোবর ব্রেসলাউ এবং গেবেন যুদ্ধজাহাজ দুটো অটোমানদের পতাকা ব্যবহার করে জার্মান অ্যাডমিরালের নেতৃত্বে ক্রাইমিয়াতে অবস্থিত রাশিয়ান নৌঘাঁটিতে অতর্কিত একটি আক্রমণ করে। রাশিয়া এবং তার মিত্ররা সাথে সাথেই অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শেষ পর্যন্ত অটোমানরা যুদ্ধে জড়াতে বাধ্য হয়। 14 নভেম্বর সুলতান ঘোষণা করেন, ও মুসলমানরা, তোমরা যারা অফুরন্ত সুখ শান্তিতে নিপতিত, নিজেদের অধিকারের জন্য নিজেদের জীবন এবং সহায় সম্বল বিসর্জন দিতে প্রস্তুত হও এবং রাজ সিংহাসনে জড়ো হও। প্রস্তুত হও সর্বশক্তিমানের আদেশ পালন করতে। তিনি কুরআনে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন ইহকালের এবং পরকালের। সবাই জেনে রাখো, আমরা যুদ্ধ করছি রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এবং তাদের মিত্রদের সাথে, এবং তারাই ইসলামের শত্রু। খলিফার পক্ষ থেকে সকলকে পবিত্র এই যুদ্ধে যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছে। ফতোয়ায় উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ কিংবা বিদ্রোহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পূর্ববর্তী শতাব্দীতে উসমানীয়দের বেশ কয়েকটি যুদ্ধের সময় জিহাদের ঘোষণা দিতে দেখা যায়। আবার এমনও কিছু সময় ছিল যখন যুদ্ধের সময় জিহাদের কোনো ঘোষণা দেওয়া হতো না। অনেক ঐতিহাসিকগণ মনে করেন জিহাদের ঘোষণাটি জার্মানরা অটোমানদের এক প্রকার চাপ দিয়েই করতে বাধ্য করে। তাদের বিশ্বাস ছিল যে জিহাদের ঘোষণার কারণে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার বিরুদ্ধে মুসলিমরা বিদ্রোহ করে উঠতে পারে। কাইসারের ব্যক্তিগত বন্ধু, জার্মানির এক সম্ভ্রান্ত ব্যাংকিং পরিবার থেকে আগত এবং ভ্রমণ পিয়াসু ম্যাক্স ভন ওপেনহেইমার জিহাদের এই কনসেপ্টটি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জার্মানির ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে কাজ করেন। তিনি অস্ট্রিয়ান, হাঙ্গেরিয়ান এবং জার্মান ব্যতীত সমস্ত অমুসলিমদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করার জন্য বিভিন্ন দেশের মুসলিম ধর্মীয় নেতাদের ঘুষ দেন এবং প্ররোচিত করেন, এবং এই উদ্দেশ্যে তার বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করেন, যা ছিল এক প্রকার ইসলামী আইনের অপব্যবহার। জার্মান এবং অটোমানদের এই জোট আর অটোমানদের জিহাদের ঘোষণা ইউরোপ এবং মুসলিম বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এন্টেন্টভুক্ত দেশগুলোর ধর্মীয় কর্তৃপক্ষ প্রকাশ্যে এই ঘোষণার নিন্দা জানায়। জার্মানিতে অপ্রতিরোধ্য যুদ্ধপন্থী মনোভাব সৃষ্টি হতে থাকে, যার ফলে এই ঘোষণাটিকে জার্মান মিডিয়াতে ব্যাপক উৎসাহের সাহায্যে প্রচার করা হয়।
লিপজিগার নিউস্টেন নেকরিচেন সংবাদপত্রেও এ সময় বলা হয়, জিহাদ ইংল্যান্ডের জন্য এক বিরাট হুমকি হয়ে উঠবে, আর তা সফল হবে। খলিফার আহ্বান, যা শোনা যাবে আরব থেকে আলজেরিয়া এমনকি মরক্কো পর্যন্ত, যা একনিষ্ঠ বিশ্বাসীদের সকলকে করবে একত্রিত। ইউরোপীয় ইসলাম বিষয়ে গবেষকদের মধ্যে এ সময় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিশিষ্ট ডাচ পণ্ডিত ক্রিস্টিয়ান স্নুকের লেখা এক আর্টিকেলে ফুটে আসে, জিহাদের এই ঘোষণাকে পবিত্র যুদ্ধ নামে সমর্থন করার জন্য সে তার সহকর্মীদের উপর ব্যাপক অসন্তোষ হওয়ার ঘটনাটি দেখায়। স্নুক তার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ নানা মুসলিম দেশে বসবাস করে কাটিয়েছেন এবং ডাচদের জন্য ইন্দোনেশিয়ায় উপনৈবেশিক উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। মুসলমানদের প্রতি তার মন ছিল একটি বিশেষ জায়গা এবং তার শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত জীবন জুড়েই ডাচ উপনিবেশে বসবাসকারী মুসলমানদের জীবনযাত্রার মান উন্নতি সাধনের জন্য অনেক কিছুই করেছিলেন। এই আর্টিকেলে উনি জার্মানদেরকে জিহাদের বিষয়টি উস্কে দেওয়ার জন্য দায়ী করেন। স্নুক মুসলিমদের ইউরোপীয় সমাজে একীভূত করতে চেয়েছিলেন এবং জিহাদের ঘোষণার মতো বিষয় তার সেই কাজ থেকে আসে বলেই তিনি বিবেচনা করেন। রাজনৈতিক এবং সামরিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করার কঠোরভাবে বিরোধিতা করেন তিনি জার্মান পণ্ডিত হুগো গ্রোথে এবং কার্ল সেন্সিটিভ হেটারদের সমালোচনা করেন। জার্মানি তুরস্ককে পুনর্গঠন ও আধুনিকীকরণে সাহায্য করবে, আর এর বিনিময়ে তুরস্কের উচিত জার্মানির শত্রুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে জিতে ফেলা। স্নুকের নিবন্ধটি ইংরেজিতে অনুবাদ করা হয়, যা এনটেনভুক্ত দেশগুলোর মানুষদের, বিশেষ করে একাডেমিক মানুষদের মাঝে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে। এ সময় জার্মান বিরোধী মহলও জিহাদের ঝুঁকি মোকাবেলায় নানাভাবে তাদের প্রোপাগান্ডা চালাতে থাকে। লন্ডনে টাইমস ম্যাগাজিন ভারতের নিজার ইসমাইলিদের তৃতীয় নেতা আগা খানের ব্রিটেনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে ভারতের মুসলমানদের ঘোষণার একটি সিরিজ প্রকাশ করে। রাশিয়ায় ককেশাসের মুফতি উসমানীয় জিহাদের নিন্দা জানিয়ে নিজের ফতোয়া জারি করেন। ফ্রান্সে রুভু ডু মন্ডে মুসলমান জার্নালে উত্তর এবং পশ্চিম আফ্রিকার মুসলিম নেতাদের অসংখ্য নিবন্ধ ও চিঠি প্রকাশিত হয়, যেখানে তারা ফ্রান্সকে তাদের সমর্থনের আশ্বাস দেয়। এদের মধ্যে একজন ছিল মরক্কোর সুলতান, যিনি ফ্রান্সকে রক্ষা করার জন্য মুসলমানদের আহ্বান করেন। তাই বলাই যায় এন্টেন্ট দেশগুলোও জিহাদ ঘোষণা হওয়ার ব্যাপারে সতর্ক ছিল এবং এর বিরুদ্ধে তাদের নিজস্ব পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে। অন্যদিকে অটোমানদের মিডিয়া জার্মানি এবং অস্ট্রিয়ার সাথে হওয়া এই জোটকে সমর্থন করতে থাকে। এমনকি যুদ্ধের আগেও অটোমান মিডিয়ার উপর জার্মানির প্রভাব ছিল ব্যাপক। সে সময়কার জনপ্রিয় অটোমান পত্রিকা ইকদাম জার্মান দূতাবাস দ্বারা নিয়ন্ত্রিত হতো। ইস্তাম্বুলের কিছু প্রকাশনা সংস্থার মালিকানা ছিল বিভিন্ন জার্মান কোম্পানির কাছে। তাদের দূতাবাস দ্বারা ছাপার কাগজ বিতরণ এবং রেশন করায় জার্মান এবং অস্ট্রিয়ান প্রভাব অল্প সময়ে আরও বৃদ্ধি পায়। ফলে অনেক অটোমান সংবাদপত্র জার্মানপন্থী এবং অস্ট্রিয়ানপন্থী প্রচারে জড়িত হতে বাধ্য হয়। সার্ভেটি ফুনুন, যেটা কিনা ডয়েচে ওরিয়েন্ট ব্যাংকের সহমালিকানাধীন একটি প্রকাশনা সংস্থা, তারা উসমানীয় সাম্রাজ্যের কাছে দুটো যুদ্ধজাহাজ স্থানান্তর করার জন্য জার্মানির প্রচুর প্রশংসা করে তাদের দ্য মুসলিম ওয়ার্ল্ড অ্যান্ড দ্য জার্মানস নামক নিবন্ধে, যেখানে তারা এটিও উল্লেখ করে যে এন্টেন্টভুক্ত দেশগুলোর বিপরীতে জার্মানি বরাবরই মুসলমানদের প্রতি শ্রদ্ধাশীল ছিল। একইভাবে পত্রিকা তানিনও অটোমান সাম্রাজ্যকে দুটো যুদ্ধজাহাজ দেওয়ার জন্য জার্মানির প্রশংসা করে। তুরস্কের প্রতি সমর্থনের জন্য জার্মানির প্রশংসা করার পাশাপাশি যুদ্ধের শুরুর দিকে তুর্কি সংবাদ মাধ্যম মার্নের যুদ্ধে জার্মানির পরাজয়ের তথ্য গোপন করে তাদের বিজয় লাভের মিথ্যা প্রোপাগান্ডা চালাতে থাকে। জার্মানির সাথে মিত্রতা এবং জিহাদের ঘোষণার পরপর উসমানীয়দের সামরিক জার্নাল এবং সংবাদপত্রগুলো জিহাদের ঘোষণাটি প্রকাশ করে এবং খ্রিস্টান দেশ জার্মানি এবং অস্ট্রিয়ার সাথে তাদের মিত্রতাকে ন্যায্যতা দেয়, এই যুক্তিতে যে তারা সর্বদা অটোমান এবং মুসলমানদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে, যদিও তার মাত্র কয়েক বছর আগেই মুসলিম প্রধান বসনিয়ায় সামরিক অভিযান করে দখল করে নেয় অস্ট্রিয়া। অটোমান প্রেস এমন একটি রিপোর্ট করে যে জার্মানিতে মুসলিম যুদ্ধবন্দীদের সাথে জার্মান সরকার বেশ ভালো আচরণ করছে, যা ছিল মূলত ম্যাক্স ভন ওপেনহেইমারের পরামর্শে প্রণীত একটি টেকনিক।
এমিন ইয়ালমানের প্রধান সম্পাদক তানিন আহমেদকে জার্মানির বিজয় সম্পর্কে অটোমান প্রেসকে অবহিত করার জন্য একজন যুদ্ধ প্রতিবেদক হিসেবে জার্মানিতে পাঠানো হয়। অটোমান যুদ্ধের কমান্ডার কাজিম কারাবেকি, যিনি যুদ্ধের সময় সামরিক বাহিনীর জেনারেল স্টাফের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে মোস্তফা কামাল আতাতুর্কের অন্যতম প্রধান লেফটেন্যান্ট হয়েছিলেন। তিনি বলেন, একসময় উসমানীয় প্রচার মাধ্যমে ক্রমাগত পুনরাবৃত্তি করতে থাকে যে জার্মানির বিজয় এক প্রকার অনিবার্য এবং মুসলমানদের উচিত এই সুযোগটি স্বাধীন হওয়ার জন্য ব্যবহার করা। মুসলিম উম্মার উচিত তাদের খলিফার নির্দেশে বিদ্রোহ করা, কেননা ব্রিটেন এবং রাশিয়া ছিল প্রধান শত্রু। যুদ্ধকালীন সময়ে উসমানীয় প্রেস নিয়মিতভাবে এই বিষয়গুলো সাধারণ পাবলিকের উদ্দেশ্যে প্রচার করতে থাকে। কিন্তু জার্মানি এবং উসমানীয় সাম্রাজ্যের দ্বারা এন্টেন্ট দেশগুলোর মুসলিম জনসংখ্যাকে বিদ্রোহে উস্কে দেওয়ার এই প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ বাস্তবিক অর্থে অটোমান সুলতানের বিশ্বের মুসলমানদের নিয়ন্ত্রণ করার এতটাও ক্ষমতা ছিল না। ফলে মুসলিম নেতৃবৃন্দদের অনেকেই এন্টেন্টের পাশে অবস্থান নেয় কিংবা নিরপেক্ষ অবস্থানে থাকে। আবুদ আল আজিজ ইবন আল সৌদ 1915 সালের শেষের দিকে ব্রিটেনের সাথে মিত্রতা শুরু করে। আরব উপদ্বীপের সুফি রাষ্ট্রের নেতা সৈয়দ মুহাম্মদ আলী আল ইদ্রিসি যুদ্ধের সময় ইতালি এবং ব্রিটিশদের পক্ষে ছিলেন। মক্কার শরীফ হুসেন বিন আলীও ব্রিটেনের পক্ষে ছিলেন, কারণ ব্রিটিশ সরকার উসমানীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহের বিনিময়ে যুদ্ধের পর আরবের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে সম্মত হয়। হুসেন বলেন, অটোমানদের এই জিহাদ প্রকৃত অর্থে কোনো জিহাদ নয়, কেননা অটোমানরা নিজেরাও আরেকটি খ্রিস্টান শক্তির পক্ষে থেকে যুদ্ধ করছে। সর্বোপরি অটোমান সাম্রাজ্যকে এন্টেন্ট দেশগুলোতে মুসলিম বিদ্রোহ উস্কে দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করার জার্মানির এই কৌশল ব্যর্থ হয়।